রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের যে ভিডিওটি আমরা স্টার্ট করেছিলাম তার চূড়ান্ত পর্ব এই ভিডিওটি। ইতিমধ্যে আমরা একটি ভিডিওতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বীজ বপনটা কোথায় হয়েছিল হিস্টোরিক্যাল কাহিনীগুলো আমরা জেনেছি। পূর্ববর্তী ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বীজ বপন হয়েছিল, কন্টেনমেন্ট থিওরি কি, ট্রুম্যান ডক্ট্রিন কি, মার্শাল প্ল্যান কি, যেটা ছিল আসলে ট্রুম্যান ডক্ট্রিনেরই একটা বিস্তৃত রূপ। আমরা আরও জেনেছি কিভাবে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল, আমরা জেনেছি ন্যাটো সম্পর্কে, আমরা জেনেছি ওয়ারশো প্যাক্ট সম্পর্কে, ন্যাটো এবং ওয়ারশো প্যাক্টের মেইন ডিফারেন্সটা কোন জায়গায় সেটা আমরা জেনেছি, কিভাবে সোভিয়েতের ভাঙন হলো সেটা দেখেছি, তারপরে ন্যাটো কিভাবে এক্সপানশন হলো সেটাও আমরা জেনেছি। এই ব্যাপারগুলো আমরা পার্ট 1-এ কমপ্লিট করেছি। সো আমার রিকোয়েস্ট থাকবে কেউ যদি একদম কনসেপচুয়াল ডিটেলস জানতে চান তাহলে পার্ট 1 থেকে তারপর পার্ট 2-তে শুরু করব। আচ্ছা, এই পার্ট 2-তে আমরা মেনলি আলোচনা করব রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের যে মেন স্কেল যেটা হলো, মানে পুরো মেন যুদ্ধটা যখন শুরু হয়ে গেল 2022, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত এর মধ্যে পুরো বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়লো, রাশিয়া অথবা ইউক্রেন অথবা যুক্তরাষ্ট্র কার কী লাভ লস হলো, ইউরোপের দেশগুলোর কী লাভ লস হলো, সেগুলো নিয়ে মেনলি আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? রিটেন পার্টের জন্য যে কোনো পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের ভালো লাগবে এবং কনসেপ্ট খুবই ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যদি এখানে একটা অ্যাপ্রক্সিমেট ম্যাপ আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা মানে 50% পড়া এখানেই হয়ে যাবে যদি ম্যাপটা জাস্ট বুঝতে পারি। দেখুন, এটা যদি ইউক্রেন হয়, এই কালো অংশটুকু, এদিকে যদি এটা হয় ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর হয়, ব্ল্যাক সিটা এদিকে ব্ল্যাক সি, আর এদিকে যদি আমার রাশিয়া হয় বা রাশিয়া হয়, ঠিক আছে? তাহলে কয়েকটা জিনিস আমি এখানে চিহ্নিত করব, খুবই মনোযোগ। এক নাম্বার, আপনি দেখুন এই যে এই দ্বীপটা বা পেনিনসুলাটা, এটা হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপ। কেমন? এই ক্রিমিয়া উপদ্বীপ কিন্তু ছিল ইউক্রেনের পার্ট, আমরা জানি। বাট 2014 সালে রাশিয়া এই ক্রিমিয়া উপদ্বীপটা দখল করে নিয়েছিল কিছু ঘটনার প্রেক্ষিতে, যা গত ভিডিওতে আমি বলেছিলাম। কিছু ঘটনার কারণে ক্রিমিয়া রাশিয়া দখল করে নেয়। এই ক্রিমিয়াতে কিন্তু রাশিয়ার একটা নৌঘাটিও আছে, খুবই ইম্পর্টেন্ট। এই নৌঘাটিটার নাম কি? সেভাস্তোপল। কেমন? এটা কিন্তু ক্রিমিয়াতে অবস্থিত রাশিয়ার নৌঘাটি, যেই নৌঘাটির মাধ্যমে সেই ব্ল্যাক সি এবং ভূমধ্য সাগরে নিজেদের নজরদারি চালায় এবং ওই অঞ্চলের নিরাপত্তা ধরে রেখেছে। আচ্ছা, আবার এটা তো ইউক্রেনের পার্ট। ইউক্রেনেরও কিন্তু এই কৃষ্ণ সাগরের সাথে তার একটি বন্দর রয়েছে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে তাদের বন্দর, তাদের বাণিজ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দরটার নাম বলি আমরা ওডেসা বন্দর বা ওডেসা বন্দর। হ্যাঁ, ওডেসা বন্দর। ঠিক আছে? আবার দেখুন, এদিকে হচ্ছে কৃষ্ণ সাগর, এদিকে হচ্ছে আপনার রাশিয়া। এই কৃষ্ণ সাগরের একটা অংশ রাশিয়াতে গিয়েছে, কিন্তু সরু একটা অংশ। এখানে একটা প্রণালী রয়েছে যেটা হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপের সাথে, এটা নাম হচ্ছে স্ক্র্যাচ প্রণালী। এই প্রণালী দিয়ে কিন্তু রাশিয়াতে যেতে হয়। এখন কোনো কারণে যদি ন্যাটো বাহিনী বা ইউক্রেন এই ক্রিমিয়া উপদ্বীপ ওদের নেতৃত্বে থাকতো এবং তারা যদি এই প্রণালী বন্ধ করে দিত, তাহলে কিন্তু রাশিয়ার বাণিজ্য করতে অসুবিধা হতো, আমরা বলেছিলাম। আচ্ছা, এই হচ্ছে স্ক্র্যাচ প্রণালী। ঠিক আছে? এখন দেখুন, 2022 সালে কিন্তু ফুল মার্জিনে বা ফুল স্কেলে পুতিন কি করলো? পুতিন তথা রাশিয়া, এই যে রাশিয়া আর ইউক্রেনের বর্ডার, প্রায় এখানে 2000 কিলোমিটার ফ্রন্ট লাইনের বর্ডার, প্রায় 2000 কিলোমিটার, হিউজ এরিয়া। পুতিন তথা রাশিয়া কি করলো? 2022 সাল থেকেই এদিকে ইউক্রেন রাশিয়া সীমান্তে তার ট্রুপস বা সৈন্যবাহিনী, বিমান, তারপর তার সামরিক শক্তি প্রদর্শনের জন্য লোকবল বাড়াতে থাকলো এই অঞ্চলটাতে, এই বর্ডার অঞ্চলটাতে। কেমন? এবং 2022 সালের ফেব্রুয়ারি, স্পেশালি 24শে ফেব্রুয়ারির দিকে রাশিয়া কিন্তু ইউক্রেনে অ্যাটাক করে বসলো পুরোপুরিভাবে। এবং রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনের এই সীমান্ত ঘেঁষাঘেঁষি অঞ্চল তারা অ্যানেক্স বা দখল করবে। এর প্রেক্ষিতে 2014 সালে কিন্তু ক্রিমিয়া অলরেডি অনেক আগেই দখল করে ফেলেছিল, আর 2022-এর ফেব্রুয়ারি মাসে তারা দখল করা শুরু করলো আরো নতুন কিছু অঞ্চল। সেগুলো যদি আমি একটু ম্যাপে দেখাই, একটা অঞ্চল, ঠিক আছে? কিছু অঞ্চল দখল করা শুরু করলো।
এই 4টা অঞ্চল আমি এখানে দিয়েছি। আগে থেকে ক্রিমিয়া আমাদের রাশিয়ার দখলে ছিল, এবার নতুন করে যে অঞ্চলগুলো, এটার নাম বলতে লুহানস্ক। এগুলো আপনারা ম্যাপ সার্চ করে ভালো করে দেখে নেবেন। লুহানস্ক, LUHAN, লুহানস্ক। হ্যাঁ, তারপরে রাশিয়ার সাথে আরেকটা অঞ্চল যেটা ইউক্রেনের ছিল, এটার নাম ছিল দোনেস্ক। ঠিক আছে, তারপরে এদিকে আরেকটা অঞ্চল ছিল জ্যাপোরি, জর্জিয়া, দেখে নেবেন। এদিকে আরেকটা অঞ্চল ছিল, এর নাম ছিল খেরসন। এই অঞ্চলগুলো রাশিয়া 2022 সালে অ্যানেক্স করে বা দখল করে নেয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবং 2022 সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু এটা শুরু হয়েছিল। আর 2022 সালের সেপ্টেম্বর মাসে এসে, এই সেপ্টেম্বর 2022 এসে রাশিয়া অফিসিয়ালি ঘোষণা করে যে তারা এই লুহানস্ক, দোনেস্ক, জ্যাপো, জর্জিয়া, খেরসন অঞ্চলগুলো অ্যানেক্স বা তাদের দখলে নিয়েছে। একটা হিউজ লাইন। আগে থেকে ক্রিমিয়া দখল করেছিল, পরে প্রায় আরো 20% এরিয়া তারা নতুন করে দখল করে। আমরা বোঝা যাচ্ছে ইউক্রেন কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও দুর্বলতার দিকে যাচ্ছিল। কিন্তু ইউক্রেনের শক্তির উৎস কোথায়? ইউক্রেনকে সাহায্য করছে ইউনাইটেড স্টেটস তথা ন্যাটো বাহিনী, সাথে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের দেশগুলো। আচ্ছা, এই অঞ্চলগুলো দখল করার পরে জাতিসংঘ কি কিছু করবে না? হ্যাঁ, জাতিসংঘ আসলে সব জায়গায় ভূমিকা রাখতে পারে না, বাট জাতিসংঘ যে একটা নিন্দা প্রস্তাব এনেছিল, ওখানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ পরিষদে একটা নিন্দা প্রস্তাব ভোট এসেছিল, যেখানে ভোটের সংখ্যা এরকম দাঁড়াইছিল 143/5। মানে 143টি দেশ ইউক্রেনের পক্ষ নিয়েছিল, 5টি দেশ রাশিয়ার পক্ষ, আর কিছু কিছু দেশ ভোটদানে কিন্তু বিরত ছিল, অ্যাবস্টেন ছিল। হ্যাঁ, ওই নিন্দা প্রস্তাব পর্যন্ত জাতিসংঘের কাজ। আমরা সবসময় জানি জাতিসংঘের কাজে একটা নিন্দা প্রস্তাব দেওয়া। তবে জাতিসংঘের অনেক সফলতা আছে, তবে ব্যর্থতার পাল্লাটাই বেশি। আচ্ছা, এখন এই হচ্ছে এতটুকু কাহিনী। এখন এখান থেকে আমরা দেখার চেষ্টা করব কোন দেশের কি লাভ লস হলো। আপনি চিন্তা করেন, আমি যদি প্রথমে বলি রাশিয়ার কি আদৌ কোনো লাভ হয়েছে এই যুদ্ধের ফলে? রাশিয়ার একমাত্র উদ্দেশ্য কি ছিল এই যুদ্ধে? রাশিয়ার কথা ছিল 2008-এ যখন ইউএসএ প্রেসিডেন্ট বুশ বলেছিল আমরা জর্জিয়া এবং ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে চাই বা সদস্যপদ দিতে চাই, পুতিন কিন্তু তখন সেটা মানেনি। তখন থেকেই তো ঝামেলা আসলে শুরু। কিন্তু রাশিয়া চেয়েছিল ইউক্রেন যাতে কোনোভাবেই ন্যাটোতে যুক্ত না হয়, কারণ ন্যাটোতে যদি যুক্ত হয় তাহলে ন্যাটোর সৈন্য, ন্যাটোর বাহিনী, ন্যাটোর কামান সবকিছু রাশিয়ার নাকের ডগায় থাকবে। সেটা রাশিয়ার জন্য হুমকি স্বরূপ মনে করাতেই তারা ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত হতে দিচ্ছে না। এখন আমরা যদি বলি রাশিয়ার কি আলটিমেটলি লাভ হলো না লস হলো, এক কথায় তো আসলে বলা যায় না। তবে এই যুদ্ধের ফলে ইউক্রেনের লস হয়েছে, রাশিয়ারও লস হয়েছে আলটিমেটলি। ইউরোপের দেশগুলোতেও কিছুটা প্রভাব পড়েছে, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রভাব পড়ছে। একমাত্র গেইনার বা একমাত্র লাভ যদি আমরা কাউকে বলতেই চাই, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা সব দিক দিয়ে লাভবান হয়েছে। কিভাবে? চলুন শুরু করি। ফার্স্টে আমি বলবো ইউক্রেন কিভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ইউক্রেন কিভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে আপনি দেখুন। ইউক্রেনের ক্ষতি আপনি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করুন। 1 নম্বর, ইউক্রেনের প্রচুর বেসামরিক মানুষ কিন্তু নিহত হয়েছে। তাহলে আমি বলতে পারি যে ইউক্রেনের প্রচুর বেসামরিক মানুষ নিহত হয়েছে, তারা সামরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক, দেখে নেবেন। 2 নম্বর, আমি বলতে পারি ইউক্রেনের অনেক শিক্ষা ইনস্টিটিউশন, হসপিটাল এবং তাদের গুরুত্বপূর্ণ কাঠামো ধ্বংস হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু অলরেডি 2টা কথা বলে ফেললাম যে কার কোন দিকে কি ক্ষতি হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট ক্ষতি আপনি লক্ষ্য করুন, তার কিন্তু আঞ্চলিক অখণ্ডতার বজায় নেই। ইউক্রেনের আগেই ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া, পরে আরো নতুন করে 20% জায়গা দখল করে নিচ্ছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি আপনাদেরকে বলবো, দেখুন আপনি চিন্তা করে। রাশিয়া কিন্তু অলরেডি ইউক্রেনের আগে থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছিল, পরবর্তীতে আরো 20%। এখন এই যুদ্ধ যদি আরো চলতে থাকে, ফর এক্সাম্পল এটা ইউক্রেনের 20% জায়গা অলরেডি দখল করে নিয়েছে। এই যুদ্ধ যদি আরো কন্টিনিউশন ওয়ার হয়, আরো চলতে থাকে, তাহলে কি হবে? বাই চান্স যদি রাশিয়া ইউক্রেনের এই কৃষ্ণ সাগরের সাথে বাণিজ্য করার যে পোর্টটা বা ওদিশা বন্দরের ওই এরিয়াটা ওগুলো দখল করে ফেলে, তাহলে কি ইউক্রেনের আর সমুদ্রপথে বাণিজ্য করার কোনো সুযোগ থাকবে? বলুন, থাকবে না। যদি এই অংশটুকু ক্রিমিয়া তো অলরেডি দখল করে নিয়েছি, এই অংশটুকু অলরেডি দখলে, এগুলো দখলে,
যদি বাড়তে বাড়তে এদিকে আসে ওদেশা বন্দর দখল করে নেয়, তাহলে ইউক্রেন আলটিমেটলি একটা ল্যান্ডলক কান্ট্রিতে পরিণত হবে, অর্থাৎ তার সামুদ্রিক পথে বাণিজ্য করার আর কোনো ব্যবস্থা থাকবে না। তাহলে আমরা বলতে পারি ইউক্রেন তখন একটা ল্যান্ডলক কান্ট্রিতে পরিণত হবে, বা সেদিকে যাচ্ছে যদি এই ওয়ারটা আরও চলে। এবং ইউক্রেন যদি ল্যান্ডলক কান্ট্রিতে পরিণত হয়, সে কার্যত পুরো বিশ্বের সাথে বাণিজ্য করতে পারবে না। তখন আমরা বলবো ইউক্রেন পরিণত হবে একটা ডিসফাংশনাল রাম স্টেট। হোয়াট ইজ রাম স্টেট? একটা নতুন কথা, রাম স্টেট। রাম স্টেট কোনো একটা বড় রাষ্ট্র ভেঙে যদি সেটা ছোট হয়, তখন সেটাকে আমরা বলি রাম স্টেট। সিম্পলি বলতে গেলে, ফর এক্সাম্পল, যেমন আমরা চিন্তা করি সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো রাষ্ট্র হয়েছিল, তার মধ্যে একটা ছিল রাশিয়া। তাহলে আমরা বলতে পারি রাশিয়া হচ্ছে সোভিয়েত ইউনিয়নের একটা রাম স্টেট। ঠিক তেমনি ইউক্রেন তো দিন দিন ছোট হয়ে যাচ্ছে, যদি এই যুদ্ধ আরো চলে আরো ছোট হবে, তাহলে ইউক্রেন একটা রাম স্টেটে কনভার্ট হবে। এবং ইউক্রেনের যদি সমুদ্র বন্দরগুলো অকার্যকর হয়ে পড়ে এবং রাশিয়ার দখলে চলে আসে, তখন ইউক্রেন পুরো বিশ্বের সাথে বাণিজ্য করতে পারবে না। তখন আমরা বলবো ইউক্রেন একই সাথে রাম স্টেট প্লাস ডিসফাংশনাল হয়ে গেছে। এই টার্মগুলোকে একত্রে বলে ডিসফাংশনাল রাম স্টেট। তাহলে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা নষ্ট হলো, অনেক কিছু ধ্বংস হলো, তাদের বেসামরিক মানুষ নিহত হলো। আচ্ছা, পরবর্তীতে এখন চিন্তা করেন ইউক্রেনকে সাহায্য দিচ্ছে কে? ইউএসএ। তাহলে বিনিময়ে কি ইউএসএ কিছু নিবে না? বা ন্যাটো বাহিনী বা ইউএসএ কি কিছু নিবে না? স্পেশালি ইউএসএ ইউক্রেনকে এখন পর্যন্ত $400 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। এর পরিবর্তে তারা ইউক্রেনের সাথে চুক্তি করেছে তাদের দেশের যে বিরল খনিজ সম্পদ আছে সেগুলো থাকবে আমেরিকান নিয়ন্ত্রণে বা ইউকের। তাহলে ওরা কিন্তু ওদের বিরল খনিজ সম্পদ হারাবে বিরল খনিজ। তাহলে এটাও কিন্তু তাদের একটি বড় লস। আচ্ছা, তারপরে তাদের দেশের অনেক জনগণ কিন্তু রিফিউজি হয়েছে বা নিরাপত্তার স্বার্থে ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে। তো এগুলো হচ্ছে ইউক্রেনের লস। লাভ বলতে আলটিমেটলি কিছুই নেই, শুধু লসই হয়ে গেল। এবার আসুন আমরা যদি এগুলো আপনি সুন্দর করে গুছিয়ে নেবেন, আমি পয়েন্টগুলো আপনাকে বলে দিলাম, এই পয়েন্ট আকারে লিখলে ভালো নাম্বার পাবেন। এবার আসুন রাশিয়ার কি কি লস হবে। রাশিয়ার লসের পাল্লাটা কিন্তু ভারী। আপনি চিন্তা করুন, 2000 কিলোমিটার ফ্রন্ট লাইনে যুদ্ধ হচ্ছে, 2000 কিলোমিটার সীমান্ত জুড়ে যুদ্ধ হচ্ছে। তাহলে এখানে কি পরিমাণ এই অঞ্চলগুলো রাশিয়ার অধীনে রাখতে হলে বা নিয়ন্ত্রণে রাখতে হলে কি পরিমাণ সৈন্য ট্রুপস এখানে রাশিয়াকে মোতায়েন করতে হয়েছে। তার মানে রাশিয়ার বিপুল সংখ্যক সৈন্য গোলাবারুদ এখানে ক্ষয় হচ্ছে। এক নাম্বার লস এটা, বিপুল সংখ্যক সৈন্য গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম খরচ হচ্ছে। 2 নম্বর লস হলো রাশিয়া কিন্তু বিশ্বের অন্যান্য জিওপলিটিক্যাল ইস্যুতে তখন আর নজর দিতে পারছিল না। আপনি চিন্তা করুন, আপনার ঘরের সাথে ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, অন্য বাড়িতে কি হচ্ছে, আপনি কি সেটা খোঁজ খবর হতো একটা আপনার মাথা ব্যথা বা হেডেকের কারণ হবে না। রাশিয়া অলরেডি তার সৈন্য সামন্ত, তার যত সামরিক শক্তি এই দিকেই অ্যাড করে দিয়েছে। সো রাশিয়া তাদের অন্যান্য মিত্রদের দিকে তখন আর তাকাতে পারছিল না। ফর এক্সাম্পল, 2 নম্বর আমি বলতে পারি মিত্রদের সহায়তা করতে পারছিল না। যেমন আপনি একটা উদাহরণ দিয়ে দিতে পারেন, যখন ইরাকের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলো, এই বাশার আল আসাদ ছিল রাশিয়াপন্থী বা ইরানপন্থী, রাশিয়া এবং ইরানপন্থী। সে মূলত ক্ষমতায় টিকিয়ে ছিল রাশিয়া এবং ইরানের দয়াই বলা যায়। তাহলে যখন রাশিয়া এদিকে ব্যস্ত, ওইদিকে পশ্চিমা শক্তির সহায়তায় ইরাক থেকে বাশার আল আসাদকে অপসারণ করা হলো বা ক্ষমতাচ্যুত করা হলো, তখন কিন্তু রাশিয়া কিছুই করতে পারেনি। বুঝা গেছে? আবার একই সাথে যখন এদিকে ফ্রন্টলাইনে যুদ্ধ চলছিল, ইউএসএ তো বসেনি, ইউএসএ তখন সুইডেনকেও কিন্তু কি করলো, ন্যাটোর সদস্য করে দিল। এই সুইডেনকেও যখন ন্যাটোর সদস্য করে দিল, তখনও কিন্তু রাশিয়া কিছুই করতে পারেনি। কেমন? এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম রাশিয়ার কি কি ক্ষতি হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট ক্ষতির দিক যদি আমরা চিন্তা করে দেখি, রাশিয়া থেকে কিন্তু ইউরোপে প্রচুর পরিমাণ বাণিজ্য হতো। রাশিয়ার তেল এবং গ্যাসের উপর ইউরোপটা মোটামুটি নির্ভর ছিল। বাট এই যুদ্ধের ফলে ইউরোপিয়ান দেশগুলো রাশিয়া থেকে তেল গ্যাস কিনা বন্ধ করে দিয়েছে। একই সাথে রাশিয়ার উপর অনেক বাণিজ্যিক স্যাংশন, নিষেধাজ্ঞা ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা ছিল যে রাশিয়া থেকে তেল গ্যাস কিনা যাবে না। সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার বাণিজ্যতেও একটি বড় ধাক্কা আসে। তারপরে রাশিয়াতে একটা দেশে যখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থাকে, কোনো দেশ নতুন করে এখানে ইনভেস্টমেন্ট করে না, তখন রাশিয়ার কিন্তু ইনভেস্টমেন্টও কমে গেল। ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো আপনাকে লিখতে হবে যে কার কি লস হলো, লাভ হলো।
দেখুন এই যুদ্ধের আগে রাশিয়া থেকে ইউরোপের দেশগুলো প্রায় 45% গ্যাস কিনতো আর তেল কিনতো 27%। বাট যুদ্ধের পরে সেটা গিয়ে দাঁড়িয়েছে গ্যাস কিনে এখন যায় হয়তো 12%-এর মতো, তেল মাত্র 3%। অনেক বাণিজ্য কমে গিয়েছে। সো এটা কিন্তু রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে রাশিয়ার এই যুদ্ধের ফলে ওভারঅল তার জিডিপিতে একটি বড় ধাক্কা খেয়েছে বা প্রভাব পড়েছে। তাহলে আমরা বুঝলাম যে রাশিয়ার কি কি লস হলো, একটু আগে দেখলাম ইউক্রেনের কি কি লস হলো। একই সাথে আপনি বলে দিতে পারেন ইউরোপের দেশগুলোর কি লস হলো। তাহলে এখান থেকে আপনি বলেন ইউরোপের দেশগুলোর কি লস হলো। ইউরোপের দেশগুলোর এক নাম্বার লস হচ্ছে তারা কিন্তু তেল এবং গ্যাসের সংকটে পড়লো, যেহেতু তাদের সোর্স ছিল রাশিয়া। তাই ওদের দেশে কিন্তু মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বেড়ে গেল, কারণ তেল এবং গ্যাসের সাথে সকল জিনিসের দামের সম্পর্ক। মূল্যস্ফীতি বেড়ে গেল, তাদের খাদ্য নিরাপত্তার অভাব হলো, এবং একই সাথে যেটা হলো তার মানে এই যে ইউক্রেনের যে শরণার্থীগুলো ওগুলোর চাপ পড়লো ইউরোপের দেশগুলোর উপর, তার মানে ওইসব দেশে কিন্তু রিফিউজি প্রেশার বা শরণার্থীর চাপ বেড়ে গেল। কৃষি খাতে তাদের ক্ষয়ক্ষতি হলো, এবং তারা কিন্তু আরো যেটা লস হচ্ছে তাদের কিন্তু সামরিক বাজেট বাড়াতে হচ্ছে, কারণ তারা দেখছে যে তার আশেপাশের দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধে লিপ্ত, ভবিষ্যতে তারও আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি আসতে পারে। সেক্ষেত্রে সেও কিন্তু ইউরোপের দেশগুলো কিন্তু তাদের সামরিক বাজেট বাড়াতে শুরু করলো। এখানে আরেকটা নতুন করে ব্যয়, কেমন? এই ব্যাপারগুলো আমরা একটু বুঝলাম যে রাশিয়ার কি লস, ইউরোপের কি লস, ইউক্রেনের কি লস। তাহলে আলটিমেট যে গেইনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার কি লাভ হলো? ওই টপিকের পরে আমরা লাস্ট অংশটা পড়বো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি থামা সম্ভব এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ পরিণতি কি। তাহলে আমাদের টপিক মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখুন ইউএস এর গেইন অনেক। ইউএস এর এক নম্বর গেইন হচ্ছে, আপনি দেখুন এই যুদ্ধের ফলে ইউক্রেনের প্রচুর পরিমাণ অস্ত্র দরকার, সামরিক সহায়তা দরকার, যেটা ইউএসএ থেকে পাচ্ছে, ঠিক আছে। তার মানে ইউএসএ কিন্তু অস্ত্র বিক্রি অনেক বেড়ে গিয়েছে, কারণ ইউরোপের অন্যান্য দেশও এই সামরিক সংখ্যা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনা শুরু করছিল, এবং ইউএসএ তাদের অস্ত্র বিক্রির মাধ্যমে প্রচুর লাভবান হচ্ছিল, কারণ তাদের অস্ত্র বিক্রি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। 2 নম্বর লাভ, এই যে অলরেডি আমরা বললাম রাশিয়া তাদের একটা রাইভাল, রাশিয়া তো অন্যদিকে আর নজর দিতে পারছে না, বাট ইউএসএ সেই সুযোগটা কাজে লাগিয়ে জিওপলিটিক্যাল ইস্যুতে তাদের ইনফ্লুয়েন্স বাড়াতে থাকলো। ফর এক্সাম্পল মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়িয়ে ফেললো কিভাবে? ওই যে ইরাকের বাশার আল আসাদ সরকারকে তারা পদচ্যুত করাতে তাদের একটা হাত আছে ইনডিরেক্টলি। তার মানে আমরা ধরি জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাদের বলবে মধ্যপ্রাচ্যে জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স বলবে। তারপরে ইউক্রেনের সাথে সে বিরল খনিজ চুক্তি করলো, তাহলে ইউক্রেন থেকে সে বিলিয়ন খনিজ পাচ্ছিল। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ইউক্রেনকে তো সে $400 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, তাহলে এর বিনিময়ে খনিজ দিতেই পারে $400 বিলিয়ন। আপনি লক্ষ্য করুন ইউএস এর এক বছরের সামরিক বাজেট হচ্ছে $1000 বিলিয়ন, এক বছরে জাস্ট, আর সে 4 বছরে ইউক্রেনকে দিয়েছে $400 বিলিয়ন মাত্র। তার মানে প্রতি বছর 1000 থেকে যদি 1 করে দেয়, 2 বছরে 2, 3 বছরে 3, 4 বছরে 4, মাত্র 4 বছরে $1 বিলিয়ন করে দিয়েছে। তো এটা ইউএস এর জন্য বড় কোনো ধাক্কা না। তার 4 বছরের টোটাল বাজেট গিয়েছে $4000 বিলিয়ন, এর মধ্যে ইউক্রেনকে কত দিল? $400 বিলিয়ন মাত্র, ঠিক আছে। আচ্ছা, তাও কিন্তু অপরদিকে ইউক্রেনের যে বিরল খনিজ সেটা কিন্তু পার্মানেন্টলি ইউএস এর হাতে চলে গেল। তারপরে চিন্তা করুন ওই যে ইউরোপের দেশগুলোকে এখন রাশিয়া থেকে তেল আর গ্যাস পাচ্ছে বা নিতে পারছে, কারণ রাশিয়ার উপর স্যাংশন আছে, নিষেধাজ্ঞা আছে ইউরোপিয়ান ইউনিয়নের তার বাণিজ্য। তাহলে ওই দেশগুলো কোন জায়গা থেকে তাহলে এই তেল গ্যাস পাবে? ওরা বিকল্প উৎস হিসাবে ইউএসএ কে বেছে নিয়েছে। তার মানে এখন ইউএস এর তেল গ্যাস বিক্রি বেড়ে গিয়েছে, আগে যেটা রাশিয়া থেকে আসতো, তাহলে ইউএস এর বাণিজ্য লাভ, তাহলে ওরা বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে। মেনলি 2টা দেশের উপর ইউরোপিয়ান দেশগুলো তখন নির্ভর করছিল, এক হচ্ছে ইউএসএ এবং নরওয়ে থেকেও কিছু পরিমাণ নিচ্ছিল বা তার আশেপাশের দেশগুলো থেকে। এই হচ্ছে ইউএস এর লাভ। আবার লক্ষ্য করুন ইউএসএ কিন্তু তারা তাদের শক্তির একটা সক্ষমতা দেখিয়ে দিল, এবং নেটো তথা পশ্চিমা বিশ্বের কাছে বুঝতে পারলো যে আমাদের ইউএস এর সাথে অ্যালায়েন্স করতে হবে, ইউএস এর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তারপরে নেটো এবং পশ্চিমা বিশ্বের কাছে তাদের গুরুত্ব বেড়ে গেল। তাহলে ইউএস এর কিন্তু কোনো লস হয়নি, ইউএস এর সব দিক থেকেই লাভ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে
রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কি কখনো শেষ হবে নাকি বা শেষ হওয়া সম্ভব নাকি? আচ্ছা, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শেষ হতে হলে রাশিয়ার কিছু শর্ত আছে, এগুলো যদি মানে তাহলে রাশিয়ার কথা হচ্ছে আমরা যুদ্ধ অফ করে দিব। রাশিয়ার শর্তগুলো কি কি? এক নম্বর শর্তই অবশ্য যে ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দিতে পারবে না। এক নম্বর শর্ত হচ্ছে ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দিতে পারবে না। দুই নম্বর শর্ত হচ্ছে ইউক্রেন সামরিকভাবে আর শক্তিশালী করা যাবে না, ওদের সামরিক যে পাওয়ার ওটা কমাতে হবে, সামরিকের দিকটা। দুই নম্বর। তিন নম্বর কথা হচ্ছে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের যে অঞ্চলগুলো দখল করেছে, ফর এক্সাম্পল ক্রিমিয়া দখল করেছে, পরবর্তীতে আমরা এখানে দেখলাম লুহানস্ক, দোনেস্ক, এই অঞ্চলগুলো দখল করেছে, এগুলোকে ইউক্রেনের স্বীকৃতি দিতে হবে যে এগুলো এখন থেকে রাশিয়ার। তাহলে আগে থেকে ক্রিমিয়া, পরবর্তীতে আরো 20% অঞ্চল দখল করেছিল, এগুলোকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে। 4 নাম্বার, ইউক্রেনের মধ্যে ওয়েস্টার্ন কোন কান্ট্রির ট্রুপস বা সৈন্য থাকতে পারবে না। এই 4টা শর্ত যদি মানতে পারে তাহলে হচ্ছে রাশিয়া যুদ্ধ থামাবে বলে ঘোষণা দিয়েছে। কিন্তু আপনার কি মনে হয় আদৌ এটা মানা সম্ভব? একটি দেশ কি তার জায়গা অন্য দেশকে কখনো দিয়ে দিবে? এবং অলরেডি যেহেতু যুদ্ধ হয়েছে, জেলেনস্কি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট, তারা তো আরো বেশি পশ্চিমাপন্থী, আরো বেশি ন্যাটো বা ইউরোপপন্থী হচ্ছে। তো আলটিমেটলি শর্ত মানা সম্ভব না। এই যুদ্ধ আলটিমেটলি সুদূর ভবিষ্যতে থামার কোনো লক্ষণ নেই। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত পরিণতি কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎটা কি। এটা যদি আমরা দেখি, ভবিষ্যৎ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, ভবিষ্যৎ বা ফিউচার, এক নম্বরে আপনি কয়েকটা থিওরির আলোকে এটা ব্যাখ্যা করবেন। এক নম্বরে আমরা যেটা বলি হলো ফ্রোজেন কনফ্লিক্ট থিওরি। ফ্রোজেন কনফ্লিক্ট থিওরি, এই থিওরি নিয়ে আমরা আরেকদিন ডিটেলস আলোচনা করবো, তবে আজকে একটু বলে রাখি। ফ্রোজেন কনফ্লিক্ট থিওরি হচ্ছে যে এই যে সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়া এবং ইউক্রেন হয়তো যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করবে বা যুদ্ধবিরতি করবে। যুদ্ধবিরতি মানে হচ্ছে বড় আকারে আর কোনো যুদ্ধ হবে না, ঠিক আছে, বড় আকারে অঞ্চলে বড় কোনো ধরনের হতাহত হবে না, বাট এই শীতলতা ভাবটা যে দুই দ্বন্দ্বটা এটা অ্যালাইভ থাকবে আসলে আলটিমেটলি, যে ওটা পুরোপুরি যাবে না। তাহলে এটা কনফ্লিক্টটা ফ্রোজেন হয়ে থাকবে, মাঝে মধ্যে হয়তো ছোটখাটো অ্যাটাক হইতে পারে বা যুদ্ধবিরতি হতে পারে, ওই রকম অবস্থায় থেকে যাবে। ফ্রোজেন কনফ্লিক্ট থিওরি, এটা ডিটেলস আমরা আরেক সময় বলবো। এতটুকু জেনে রাখেন যে যুদ্ধ সাময়িকভাবে কিছুটা ক্ষয়ক্ষতি কমলে বা যুদ্ধের মাত্রা কমলেও পুরোপুরি থেমে যাবে না, এটাকে আমরা বলতেছি ফ্রোজেন কনফ্লিক্ট থিওরি। 2 নম্বর আপনি বলতে পারেন সিকিউরিটি ডাইলেমা। সিকিউরিটি ডাইলেমা বলে আরেকটি কথা আছে। দেখুন, একদিকে রাশিয়া ভাবছে ইউক্রেন তাদের জন্য হুমকি, কারণ ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে ন্যাটোর সৈন্যবাহিনী রাশিয়ার নাকের ডগায় থাকবে, তাহলে রাশিয়া কোনোভাবেই এটা মানবে না। আবার অপরদিকে ইউক্রেন কি ভাবছে? ইউক্রেন ভাবছে রাশিয়া আমাদেরকে আক্রমণ করছে, আমাদেরকে অবশ্যই পশ্চিমাপন্থী বা ন্যাটোর সহায়তা নিতে হবে। তাহলে দুইজন একটা ডাইলেমার মধ্যে আছে, দুইজনের থট দুই ধরনের। ওটা থেকে যাবে সিকিউরিটি ডাইলেমার কথা আপনি এখানে বলতে পারেন। ফ্রোজেন কনফ্লিক্ট থিওরি গেল, সিকিউরিটি ডাইলেমার কথা বলে আরেকটি কথা আপনি বলতে পারেন, সেটা হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ কে কার বলয়ে থাকবে। রাশিয়া চাচ্ছে ইউক্রেন অবশ্যই রাশিয়ার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে থাকুক বা তাদের বলয়ে থাকুক, কিন্তু এমন হতে পারে এটা নিয়ে একটা দোদুল্যমান অবস্থা থাকবে। ইউক্রেন আসলে কোন দিকে যাবে? তারা কি রাশিয়ার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে থাকবে, নাকি পশ্চিমাদের স্ফিয়ার তথা ইউনাইটেড স্টেটস তথা ন্যাটো বাহিনীর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে যাবে? সেটা নিয়ে একটা দোদুল্যমান অবস্থা থেকে যাবে। আর একটা হচ্ছে কৃষ্ণ সাগর, এই এরিয়াটা খুবই জিওপলিটিক্যাল ভাবে এর গুরুত্ব আরো বাড়তে থাকবে, কারণ এখানে ক্রিমিয়া উপদ্বীপ, এখানে ওদিশা বন্দর। তাহলে এই ক্রিমিয়ার এক কথা হলে কৃষ্ণ সাগরের ভূরাজনৈতিক গুরুত্ব কি হবে? আরো বেড়ে যাবে। আরেকটা কাহিনী এখান থেকে দেখুন, এই যে অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেগুলো কি হবে? সেগুলো দেখা যাবে রাশিয়ার নিয়ন্ত্রণাধীনে থেকে যাবে, কিন্তু পশ্চিমা শক্তি, ইউনাইটেড স্টেটস এবং জাতিসংঘ সেই জায়গাগুলোকে রাশিয়ার বলে স্বীকৃতি দিবে না, অর্থাৎ ওই অঞ্চলগুলো ডিফ্যাক্টো হিসেবে থাকবে। ডিফ্যাক্টো ডি জরিনে একদিন কথা বলবো। ডিফ্যাক্টো মানে হচ্ছে রাশিয়া ওই অঞ্চলগুলোকে নিজেদের দাবি করবে, নিজেদের টেরিটরি বানানোর চেষ্টা করবে, ওদের নিয়ন্ত্রণ থেকে যাবে, কিন্তু অন্য বিশ্বের বেশিরভাগ দেশ সেটাকে রাশিয়ার বলে সম্মতি দিবে না, এটা আইনগতভাবে ভিত্তিহীন বলে দিবে। ঠিক আছে, এই হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ পরিণতি। তাহলে এই হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সবকিছু আমরা বলে দিলাম। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। এরকম আমরা কনসেপচুয়ালি স্টেপ বাই স্টেপ মানে এগিয়ে যাবই। আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে করার চেষ্টা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে উৎসাহিত করবেন, এই আশা রইল।
তাহলে আমি একবার রিভাইজ করে দিই তো কী কী পড়েছি আমরা সেই শুরু থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুটা কোন জায়গায় ছিল আপনারা একটু মনে করার চেষ্টা করুন এই পার্ট 1-এর ভিডিও থেকে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের শুরুটা কোন জায়গায় থেকে, যখন 1991 সালে সোভিয়েত ভেঙে গেল তখন থেকেই কিন্তু মোটামুটি একটা বীজ বপন হতে থাকলো। ইউএসএ চাচ্ছিল একটু পূর্বমুখী সম্প্রসারণ করতে, কারণ এই রাশিয়াকে ঘিরে ফেলতে ন্যাটোর দেশগুলো দিয়ে, কিন্তু রাশিয়ার জন্য সেটা থ্রেট। তারা ইনিশিয়ালি কিছু বলেনি, কিন্তু 2008 সালে যখন ন্যাটো বুকারেস্ট সম্মেলন হলো তখন কিন্তু বুশ চেয়েছিল, কি চেয়েছিল, জর্জিয়া এবং ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্তি করতে। বাট ততদিন রাশিয়া কিছুটা শক্তি অর্জন করেছিল, তারা সেটা মেনে নেয়নি। পুতিন সেটার প্রতিবাদ করে জর্জিয়াকে আক্রমণ চালায়। পরবর্তীতে নানান কন্টিনিউশনের কারণে 2014 সালে ক্রিমিয়া দখল করে 2022 সাল থেকে যুদ্ধ চলতে থাকে, এখনও যুদ্ধ চলমান। এবং এই যুদ্ধ চলার ফলে অনেক অঞ্চল দখল করে ফেলে, প্রায় 20% অঞ্চল দখল করে। ইউক্রেন কার্যত ছোট হয়ে যাচ্ছে, এবং যদি ভবিষ্যতে কৃষ্ণ সাগর দখল করে ফেলে তখন হবে ডিসফাংশনাল ল্যান্ড স্টেট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই বন্দরগুলো কেন গুরুত্বপূর্ণ, ফ্রোজেন কনফ্লিক্ট, সিকিউরিটি ডাইলেমা, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, ইউরোপের কি লস হলো, ইউক্রেনের কি লস হলো, রাশিয়ার কি লস হলো, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কি লাভ হলো, এই সকল বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি নিজে থেকে এখন লিখতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট টুডে।